যারা মনোনয়ন পাননি তাদের সমর্থকরা প্রতিবাদ করেছেন, সেই দিকটা আসলে বিএনপি সামাল দিয়ে উঠতে পারবে কিনা? দেখুন, জোটের সঙ্গে তো আলোচনা হচ্ছে। জোট বলতে যারা 12-15 বছর বিএনপির সঙ্গে নানান সুখে দুঃখে বিপদে আপদে মামলা হামলায় বিএনপির সঙ্গে ছিল, তাদের সঙ্গে আসন ভাগাভাগির একটা ব্যাপার আছে। নতুন করে আবার অন্য কোনো দলের সঙ্গেও জোট হতে পারে, এই আলোচনাও আছে, শোনা যাচ্ছে। সো যেই 63টা আসনে এখনো মনোনয়ন ডিক্লেয়ার করা হয়নি, সেখানে ম্যাক্সিমামই জোটের আলোচনা বা জোটের চাওয়া আসনগুলো আর কি। মানে আলোচনা তো ঠিক না, জোট তো কিছু আসন চেয়েছে যেগুলো বিএনপি কনসিডার করবে, বা যেটা ভাই বললেন যে উইনেবল ক্যান্ডিডেটকে, উইনিং ক্যান্ডিডেটকে, সেটা দেখবে বিএনপি। সো আপাতত সেই 63টা উইথ হোল্ড আছে, আমারটাও অন হোল্ডেই আছে। আর যেটা আপনি বলছেন যে মনোনয়ন না পেয়ে যেই প্রতিবাদটা, এখন দেখুন এখানে আপনি এটাকে নানানভাবেই দেখতে পারেন। এক হচ্ছে যে এত বড় একটা দল প্রতিটি আসনে, মানে কি বলবো, 10 জন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী আছে, এরকমও আছে। 3-4 জন তো অন অ্যান অ্যাভারেজ, কিন্তু 10-12 জন প্রত্যাশী এমনও আছে। সো সেখান থেকে একজনকে বাছাই করা ইজ রিয়েলি ভেরি টাফ, রিয়েলি ভেরি টাফ। সো তারপরেও তো এই বাছাইটা করতে হয়। সে কারণেই কিন্তু মনোনয়ন দেওয়ার আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আমাদের সঙ্গে বসেছেন, আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে বলেছেন যে সকলকে তো মনোনয়ন দেওয়া যায় না। 300-র মধ্যে আমি কতজনকে, 300 জনকে দিতে পারবো, এর বেশি তো আমি দিতে পারবো না, কিন্তু দলে অন্য কোনোভাবে তাকে প্রোভাইড করা হবে, এগুলো বলা হয়েছে। তারপরেও যদি রাস্তাঘাটে এভাবে টায়ার জ্বালানো বা আগুন দেয়া নেতাকর্মীরা আবেগের বশে হয়তো করছে, তবে এটা খুব বেশি দিন এটা লিঙ্গার করবে না। নেতাকর্মীদের আবেগটাও তো আপনি সম্মান করবেন, কারণ দেখুন এই নেতাকর্মীদের জন্যই কিন্তু এক একজন মনোনয়ন প্রত্যাশীদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে চলে আসে। এত নেতাকর্মীর মধ্যে নেতাকর্মীর ভালোবাসা, নেতাকর্মীদের ত্যাগ, নেতাকর্মীদের শ্রম, নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা এতদূর আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি। সো তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে, তাই না? সেটাও আমাদের সম্মান করতে হবে। আমি আপনার সাথে, মানে আপনি নামগুলো বলবেন, কিন্তু আমাকে একজন দেখতে দেখতে পাঠিয়েছে নামগুলো বলার জন্য, যেমন রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল, আসাদুজ্জামান রিপন, হাবিবুন নবী খান সোহেল। 400, 450, 500 মামলা শেখ হাসিনা তার বিরুদ্ধে দিয়েছে। সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি, আফরোজ আব্বাস, নিপুণ রায়, সৈয়দ আশরাফি পাপিয়া, রবিন ফারহানার কথা লিখছে, সেলিমা রহমান, আসলাম চৌধুরী, স্ট্যান্ডিং কমিটি মেম্বার, হ্যাঁ, নাজিমুদ্দিন আলম, ফজলে আজিম, মামুন হাসানের মতো। এই মানে আপনি এই লিস্ট শেষ করতে পারবেন না। আপনি কি মানে কাকে অভিযোগ করবেন, কোথায় অভিযোগ করবেন? একটা প্রশ্ন থাকে অনেক সময় যে নির্বাচন যখন ঘনিয়ে আসে অনেকে স্বতন্ত্র হিসেবে প্রার্থিতায় চলে আসেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেটা আসলে বিএনপি ঠেকাতে পারবে কি? এটা না আজকে মাত্র মনোনয়ন তো না, প্রাথমিক তালিকা বলছেন আমাদের সম্মানিত, সম্ভাব্য তালিকা, প্রাথমিক তালিকা। তো প্রাথমিক তালিকা আবার সেক্রেটারি জেনারেল এটাও বলছেন যেটা মানে অ্যাডও হতে পারে, আবার এখান থেকে চেঞ্জও হতে পারে, আবার নতুন কেউ যুক্তও হতে পারে। আর 63টা আসন তো এখনো ডিক্লেয়ারই হয় নাই। সো এত দ্রুত আসলে কে স্বতন্ত্র দাঁড়াবেন বা কাদের দাঁড়ানোর সম্ভাবনা আছে এটা বলাও কিন্তু খুব ডিফিকাল্ট। আর এর মধ্যে আমি দেখলাম যে নারী প্রার্থী যদি 5% বিএনপি রাজি হয়, যেহেতু শাহেদ আলম ভাই কয়েকজন নারী প্রার্থীর নাম বললেন, 5% যদি 10 জন, তাহলে এখনো 5 জন কিন্তু বাকি আছে। সো এটাও মাথায় রাখতে হবে। সুতরাং এত দ্রুত আমার মনে হয় স্বতন্ত্র নিয়ে বলার, আর বাইরেও যেসব আসনে নির্বাচন কমিশনে দ্বন্দ্ব আছে, ওগুলোর ভার্ডিক্ট অপেক্ষা করছে। আমার আসলেও ভার্ডিক্ট অপেক্ষা করছে, আসনটা ভার্ডিক্ট অপেক্ষা করছে। আমি স্টিল বিশ্বাস করি যে শি ইজ কামিং, শি ইজ কামিং। আমি জানি বাগেরহাট 2-এর একজন ওনার আসনে মানে একেবারে নিশ্চিত প্রার্থী, কিন্তু ওনারটা দ্বন্দ্বের কারণে আটকে আছে। তো এরকম নানা আমার সীমানা নিয়ে এখনো দ্বন্দ্ব। ডক্টর মান্নান, আপনার কাছে আসতে চাই। এতদিন পর্যন্ত আসলে আপনাদের প্রতিদ্বন্দ্বী নিশ্চিত ছিল না, এই এখন পর্যন্ত যে পরিস্থিতি, সেখানে আপনাদের অনেক আগে থেকে প্রার্থিতা নির্ধারিত, আপনারা মাঠে আছেন। এখন কি পরিবেশটা পাল্টাবে এবং আপনাদের আসলে কি মনে হচ্ছে এখন পর্যন্ত যে পরিস্থিতি, আপনারা আসলে কতটুকু শক্ত অবস্থানে আছেন? জি, আপনাকে ধন্যবাদ রুমিন আপা, শাহিদ ভাই, সবাইকে ধন্যবাদ জানাই। আসলে আজকে এই টকশোতে যখন আমাকে ইনভাইট করা হচ্ছিল তখন বললেন যে এটা আপনি সঞ্চালক, তো আমি তখন এটাকে লুফিয়ে নিলাম যে আপনার সাথে আমার একবার ফেস টু ফেস দেখা হওয়া উচিত। কারণ জুলাই গণ অভ্যুত্থানে আপনার যে ভূমিকা আমি দেখেছি, আমিও রাজপথে ছিলাম,
তো কোনো একটা জায়গায় একটু দেখা হোক এটার অপেক্ষায় ছিলাম, এর জন্য ভালো লাগছে। শাহেদ ভাই কলম সৈনিক, যিনি দূর থেকে আমাদেরকে অনেক আশা জুগিয়েছেন। আমরা ঢাকার রাজপথেই ছিলাম সবসময় এই 15-16টা বছর। এখান থেকে যে দূর থেকে যারা যারা আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, আশার আলো দেখিয়েছেন, একটা সুন্দর সকাল হবে, তার ভিতরে একজন। আর রুমিন আপার সাথে তো আমার অনেকবার দেখা হয়েছে, আমি প্রত্যাশা করি আপা তার স্থান ফিরে পাক। আর আমি মনে করি ক্লাসে একজন ছাত্র রোল নম্বর 1 এটা সুন্দর না। প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো কিছুর মাধ্যম দিয়ে যখন কোনো কিছু অ্যাচিভ করা যায়, সেটার ভিতরে যে টেস্ট এবং সেটার যে শিহরণ বা অনুভবের যে শক্তি, এটা সত্যিই মানে অনেক আনন্দের, এবং এটার ভিতরে একটা আলাদা পাওয়া আছে। মানে খালি মাঠে গোল দেওয়া এটা তো আমলিগ করেছে আর কি, 153টা ডামি। তো আমি মনে করি যে এই নির্বাচনের যে কালো মেঘ, যেটা বিএনপির পক্ষ থেকে অনেক সময় বলা হচ্ছিল যে জামাতকে দোষারোপ করা হচ্ছিল যে জামাত নির্বাচন চায় না, জামাত নির্বাচন মানে লিঙ্গারিং করতে চায়, কিন্তু আমরা দেখতেছিলাম যে বিএনপি মূলত তার প্রার্থিতা ঘোষণা না করেই নির্বাচন থেকে দেশকে আরও দূরে রাখতেছে। তো আমরা এই জন্য আজকে ধন্যবাদ জানাই যে বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীর তার একটা অংশের তালিকা, মেজরিটি অংশের তালিকা ঘোষণা করেছে। আমার আসন ঢাকা 6 সূত্রাপুর, ওয়ারী, গ্যান্ডারিয়া, কোতোয়ালি, বংশাল এর আংশিক এরিয়া। এখানে আমরা সবচেয়ে অবহেলিত একটি জনপদ, অথচ সবচেয়ে পুরাতন ঢাকা, এটা সদরঘাট, বুড়িগঙ্গার কোল জুড়ে আমাদের এই অবস্থান। দেখেন এখানে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে নমিনেশন দেওয়া হয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে ওয়েলকাম করছি, তার শুভকামনা করছি। আমরা একসাথে সুন্দর করে যেন একটা মডেল নির্বাচনে যে ফাইট করতে হয়, একটা আইডল হয়ে আমরা একসাথে যে না, আমরা নির্বাচনে পরস্পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পার্টি থেকে আমরা কি করব, নির্বাচন করব, কিন্তু সারা দেশ দেখুক যে এখানেও একটা সুন্দর কিছু সৌহার্দ্যপূর্ণ এবং সুন্দর। আমি আজকে একটা পোস্ট দিয়েছি আমার আইডিতে, সেখানে আমি একটা মসজিদে ইঞ্জিনিয়ার ইশরাক গিয়েছিলেন, তা আমি সেখানে মসজিদে বক্তব্য শেষ করার পরে একজন বলল ইশরাক ভাই আসছে। তো আমি বললাম যে তাড়াতাড়ি ভাইকে আসতে দাও। আমি তাকে মসজিদের ভিতরে জড়িয়েছিলাম, বুকে জড়িয়েছিলাম। সেই ছবিটাই আমি আজকে পোস্ট দিয়েছি যে আসুন একসাথে মিলে প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করি। তা প্রতিহিংসা নয়, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি আমরা সবাই মিলে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। আর আগামী দিনে যেন নতুন ফ্যাসিবাদ তৈরি না হয়, বাংলাদেশ যেন ওই ফ্যাসিবাদের জায়গায় ফিরে না যায়। চাঁদাবাজি, দখলবাজি, মাস্তানি, সন্ত্রাসী এবং মাদক, এগুলো আমাদের মানে রাজনীতিতে ভরে গেছে। তো যারা আগামী দিনে এই বাংলাদেশকে গড়তে আসবে, আমি মনে করি, আমাকে এখন টিভির একটা টক শোতে বলেছিলেন যে আগামী নির্বাচনে কোন মার্কাটা আপনারা চ্যালেঞ্জ মনে করছেন। আমি বললাম যে না, আমি কোনো মার্কাকে চ্যালেঞ্জ মনে করি না, কোনো দলকেও চ্যালেঞ্জ মনে করি না, আমি ব্যক্তিকে চ্যালেঞ্জ মনে করি। যে ব্যক্তির ক্লিন ইমেজ থাকবে, যার সুন্দর রাজনৈতিক চরিত্র থাকবে, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে কিন্তু রাজনৈতিক দলগুলো যদি সেই জাতীয় ব্যক্তিকে নমিনেশন দিতে ভুল করে, তাহলে কমপক্ষে জেনজি যারা আছে, প্রায় 4 কোটি ভোটার যারা মানে আগামী দিনে তরুণ যারা ভোট দিতে পারে নাই, তাদেরকে কিন্তু 9-6 বুঝায় ভোট নেওয়া যাবে না। তারা কিন্তু রাইট জায়গায় তার সিলটা মেরে দিবে। তারা যাকে মানে পছন্দ করবে, সেখানে বাপের কথায়ও ভোট দিবে না, পাড়ার কোনো মোড়লের কথায় ভোট দিবে না, কোনো পেশি শক্তির কাছে তারা নতি স্বীকার করবে না। মাঠে আছেন অনেকদিন ধরে, ভোটার আসলে কি বলছেন আপনার এলাকায়? আমার এলাকায় ভোটাররা কয়েকটা মোটা দাগে কথা বলেছেন। 1 নাম্বার কথা হচ্ছে যে মাদকটা মারাত্মকভাবে বিস্তার করেছে, এবং আমি নারীদের নিয়ে যখন উন্নয়ন ভাবনা মিটিং করতেছি, নারীরা খুব রিপিটেডলি অনেক জায়গায় বলতেছেন যে আমার ছেলেটা মাদকাসক্ত, আমার স্বামী হচ্ছে জোয়ারি, আমার পুরো সংসার, আমার পরিবার ভেঙে গেছে, আপনি নির্বাচিত হলে কি করতে পারবেন? এটা তার প্রশ্ন। আমি এই প্রশ্ন শুনে আমার চোখের পানি চলে আসে যে আমরা একটা মানে পরিবারকে ভেঙে ফেলতেছি, অথচ এগুলো রাজনৈতিক ছত্রছায়ায় এগুলো কি হয়, পরিচালিত হয়, রাজনীতি নেতারাই এগুলোর। আমি বলেছি যে আমরা এখন তো রাজনৈতিক সরকার না, এখন যে সরকার আছে, এই সরকার মূলত একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা তত্ত্বাবধায়কের চেয়েও খারাপ অবস্থায় আছে।
কারণ হচ্ছে এখানের যে পুলিশগুলো আছে, আপনি জানেন যে বাস্তবতার কারণে পুলিশের মনোবল নাই, পুলিশ এই জাতীয় রিস্ক নিচ্ছে না, কারোর মানে অনেকেরই পকেটে চলে গেছে, যার কারণে কোনো এ পর্যন্ত বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের আপনি দেখবেন না যে একটা বড় বড় পাথরকাণ্ড, পাথর দিয়ে মানুষ মারা থেকে শুরু করে যত বড় বড় ঘটনা ঘটেছে সেই রিকভারি তো নাই, সেরকম এক্সাম্পলারি কোনো আমরা কিছু দেখছি না। এই যে 5ই আগস্টের টাইম পর্যন্ত যত অস্ত্র লুট হয়েছে থানাগুলো থেকে, আপনার কতটা অস্ত্র বাংলাদেশে উদ্ধার হয়েছে? হয় নাই। কারা উদ্ধার করবে? এই উদ্ধারের তো কাজ ছিল তাদের। তার মানে আমি যেটা বলতে চেয়েছি যে রাজনৈতিক ছত্রছায়ায় যখন অন্যায় হয়, তারপরে হচ্ছে দেখেন আমার এলাকা যে সদরঘাট, এখানে আপনার ফলের মার্কেট আছে, বড় আড়ত, এখানে একটা ট্রাক আগে নাকি 2600 টাকা দিতে হতো, এখন 5000 টাকা দিতে হয় এক নাইটে তার ফলগুলো আনলোড করবে। কাকে দেয়, কে নিয়ে যায়? ওই ভাই ব্রাদাররাই নিয়ে যায় আর কি। এটা মানে একটা ওপেন সিক্রেট, এবং এটা ভাগ বটরা। এবং আমি যতটুকু বুঝেছি, একটা মুরগির মার্কেট কাপ্তান বাজার প্রেসিডেন্টের বাড়ির খুব কাছেই, এখানে প্রতি রাতে মানে মিনিমাম 50 লাখ টাকার কি লেনদেন হয়। এটা কিভাবে হয়? এটা আমরাই করছি। আমি দেখছি যে দুর্নীতিকে যদি আমরা নো করে দিতে পারি, চাঁদাবাজিকে নো করে দেয়, তাহলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 5 থেকে 10 ইয়ার্স এনাফ। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসি। ফিরে এসে আমরা এই মুহূর্তে যে সমস্যাটি চলছে, অর্থাৎ কোন সময় গণভোট হবে, কোন সময় জাতীয় নির্বাচন হবে, এবং এর পাশাপাশি এই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তা নিয়ে যে মতপার্থক্য রয়েছে রাজনৈতিক দলগুলো, সে নিয়ে আলোচনা করতে চাই। আশা করি সাথে থাকবেন। আজকে সরকারের তরফ থেকে মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নিয়ে জানালেন যে 1 সপ্তাহ সময় আছে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে মতপার্থক্যগুলো দূর করার, তা না হলে সরকার 1 সপ্তাহ পরে সিদ্ধান্ত নেবেন। অনেকে এই যে দূরত্ব বা এই মতপার্থক্য, এটাকে একটা বড় শঙ্কার কারণ হিসেবে দেখেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার সম্ভাবনা দেখেন। আপনার কাছে তেমনটা মনে হয় কিনা? না, আমি মনে করি না নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে। নির্বাচন নিয়ে যেটা সরকার বলেছে, আমার মনে হয় তারা রাজনৈতিক দলগুলোর কোর্টে বলটা দিয়েছে একটু দেখার জন্য যে কতটা তারা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আচরণ করে। কিন্তু আপনি যদি খেয়াল করবেন, দেখবেন সরকারের সাথে ঘনিষ্ঠ এবং সরকারের আস্থাভাজন পত্রিকার একটা, আমার দেশ আজকে মনে হয় একটা প্রতিবেদন করেছে যে কেটে যাচ্ছে শঙ্কা। সেখানে যেই 2-3টি বিষয়ের কথা বলা হয়েছে, সেই 3টি বিষয় নিয়েও একটা সিদ্ধান্তে আসার, এটাকে কি বলে, সরকার মোটামুটি সিদ্ধান্ত নিয়ে রেখেছে বলেই ওই প্রতিবেদন অনুযায়ী আমরা জেনেছি। যেমন গণভোটের বিষয়টা, সেটা নির্বাচনের আগে না, নির্বাচনের দিন কিভাবে হবে। আমি কাল না পরশুদিন একটা টকশোতে বলছি, দেখেন এটা খুবই নন প্রাগমেটিক একটা চিন্তা নভেম্বরে গণভোট করা, কারণ গণভোটটা একটা খুব সেন্সিটিভ বিষয় এবং এটার প্রত্যেকটা রেজাল্টও বাংলাদেশের ভাগ্য নির্ধারণই একটা বড় বিষয়। সেখানে এই এত 20 কোটি মানুষের ভোট নেওয়া, 1 মাসের প্রিপারেশন, ইটস অ্যাবসার্ড। তো এগুলো আমার ভাইরা যারা এই দলের থেকে দাবি করছে, এগুলো মনে হয় যে ওই মানে নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার যে বিষয়, সেটার একটা কিছু থাকতে পারে। তো সেটা হালে পানি পাবে না, সে ইলেকশনের দিনই হবে, নির্বাচনের দিনই হবে। গণভোট আগে হলে সেটা নাক কেটে পরের যাত্রা কিভাবে ভঙ্গ করা হয়, না আমি বলছি ওই দাবিটাই, আমি বলছি না দাবিটা, তো সেই দাবি হচ্ছে না, এটা নির্বাচনের দিনই হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার দেশের ওই প্রতিবেদন অনুযায়ী ঐকমত্য কমিশন যে পরামর্শ দিয়েছে, যদি 270 কার্য দিবসের মধ্যে ইলেক্টেড গভর্নমেন্ট এগুলো পালন না করে, তো অটোমেটিক্যালি এটা আইনে পরিণত হবে। এটাও আপনার সাংবিধানিকভাবে কোনো রকম, এটাকে কি বলে, যে কেউ একটা রিড করলে এটা মানে তুড়িতে উড়ে যাওয়ার কথা। সুতরাং সরকার ওইটাও রাখবে বলে মনে হচ্ছে না, এরকম একটা আভাস ওই রিপোর্ট অনুযায়ী দিয়েছে। আমি এই জন্য মনে করি যে সরকার যে বলটা ঠেলে দিল রাজনৈতিক দলগুলোর কাছে, এবং এটার সাথে আমি অ্যাপ্রিসিয়েট করি আব্দুল্লাহ তাহের সাহেব আজকে বলেছেন যে লেটস সিট টুগেদার এন্ড ডিসকাস। আপনি আগেই বলেছি এনসিপি আজকে নমিনেশন দিয়েছে, তাদের প্রতীক সংক্রান্ত যে জটিলতা ছিল, শাপলা হবে না, শাপলাকুলি তারা মেনে নিয়েছে, নির্বাচন কমিশন একটা সলিউশন বের করেছে। সো এনসিপি সবগুলো আসনে নমিনেশন তাদের দিয়ে দিছে, জামাত তো অনেক আগে থেকেই দিছে, বিএনপি আজকে দিল। তো আমি তো আর দেখি না যে না কোনো, এবং আব্দুল্লাহ তাহের জামাতের তরফ থেকে একটা জেস্চার দেওয়া হয়েছে বিএনপিকে যে না, আসুন আমরা বসে ঠিক করি। মূল বিষয়টা এখন ওনাদের কিছু হয়তো দাবি দেওয়া আছে, কিছু আসন অন্তত আমি বলবো যে 60টার মতো আসনে
কিভাবে ওনারা বেরিয়ে এসে একটা শক্তিশালী বিরোধী দল হতে পারে, এরকম একটা আলোচনা কিংবা যদি ভাবনা হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে। এবং এর সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে, এনসিপি তারা যে জুলাই অভ্যুত্থানের রোশনাই, তাদের যারা উদীয়মান আছে রাজনীতিক, তাদেরকেও কিভাবে সংসদে আনা যায়। শুধু উনি না, আরও অনেকের কথাই বলি। এবং আমি যতদূর জানি যে বিএনপি যারা পরিচালনা করেন, আমি বলছি না কারোর সাথে আমার যোগাযোগ আছে, কিন্তু উঠতে বসতে অনেকের সাথে আলোচনা হয়, তো তারাও অনেক উজ্জ্বল মুখকে সংসদে দেখতে চান। না হলে সানজিদা তুলিকে মায়ের ডাকের নমিনেশন দিতেন না, তাই না? তো এরকম জামাতের তরফ থেকে হয়তো চাওয়া আছে এরকম যে যত সংখ্যক বিরোধী দলের সদস্যদেরকে সংসদে আনা যায়, বিএনপি যদি এই মর্মে একটু নমনীয় হয়, তাহলে আমার মনে হয় যে এক সপ্তাহ যে সময় সরকার দিয়েছে, এটার মধ্যেই একটা সলিউশন এসে যাবে। এবং জামাতের যে দাবিগুলো ছিল, ধরেন পিআর না হলে নির্বাচন হবে না, তো পিআর অর্থাৎ উচ্চকক্ষে পিআরের একটা বিষয় আসতেছে, গণভোট নভেম্বরেই হইতে হবে, সেখান থেকেও জামাত ছাড় দিবে। আবার এটাকে কিন্তু যে ইঙ্গিতটা আপনি করছেন সেই প্রসঙ্গের মধ্যে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি ওখানে একটা কথা বলছিলেন যে নিজেদের মধ্যে আসলে যদি এক ধরনের সমঝোতা হয়ে যায়, তাহলে কি আসলে ভোটের কোনো অর্থ থাকে কিনা? আপনি যদি নৈতিক বিচারে দেখেন, তাহলে তো আরো অনেক বিষয় আছে। আমরা কি সব নৈতিক বিচারের রাজনীতি করছি কিনা? আমাদের দরকার যে এই মুহূর্তে যদি আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড লেভেল প্লেইং ইলেকশনের কথা বলেন, তাহলে দেখবেন যে আরো অনেক রাজনৈতিক দলের আলোচনা আমাদের টেবিলে আসছে না। যেমন জাতীয় পার্টি স্টিল কি করবে আমরা জানি না, তাই না? আওয়ামী লীগের অনেকেই যারা রক্তের দাগ হাতে নেই, কিন্তু জনসমর্থন আছে, তারা স্বতন্ত্র ইলেকশন করতে পারবেন কিনা, কিংবা পারলে তারা ফিল্ড পাবেন কিনা, এগুলো নৈতিকতার প্রশ্ন। তো সেই জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি উনি নিজে অনেক অনৈতিক কথা এবং উল্টাপাল্টা কথা বলেন। ওনার খুব কথাকে আমি ধাতব্যে নেওয়ার পক্ষপাতী নই আর কি। একটা হলো যে এই বিষয়টা তো মানতে হবে যে আওয়ামী লীগকে উৎখাত করা হয়েছে রাষ্ট্র ক্ষমতা থেকে, আমরা সবাই মিলে করেছি। তার ফিরে আসার জন্য আমরা ক্ষণে ক্ষণে হুজুগ তুলছি যে না আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ ফিরে আসবে। সেজন্য আমাদের সেই হুজুগটাও যদি আমরা বাস্তবতায় নেই, আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্যরা, তাদের ভিতরে তো একটা ন্যূনতম ঐক্য যদি না থাকে, তারা যদি নিজেরাই নিজেদের মধ্যে কামড়া কামড়ি এবং হানাহানিতে লিপ্ত হয়, তাহলে তো এই সুযোগ অবশ্যই ভিন্ন পক্ষ নিতে পারে। সেই হিসাবে থেকেও এটা আমি ঠিক আসন সমঝোতার কথা তো বলবো না, জনগণ ভোট দিলে যে কেউ বেরিয়ে আসতে পারে, কিন্তু এই ন্যূনতম আন্ডারস্ট্যান্ডিংটা যদি ভিতরে ভিতরে হয়, আমি দোষের কিছু দেখি না। জি, ডক্টর মান্নান আপনার কাছে আসতে চাই। এই পর্যায়ে জামাতে ইসলামী বেশ কয়েকটি বিষয়ে বিএনপির সাথে দ্বিমত পোষণ করে আসছে, তার মধ্যে গণভোট আগে করার বিষয়টি আপনারা বারবার জোর দিয়ে বলেছেন। এই যে এক সপ্তাহ সময় দেওয়া হলো, এর মধ্যে আসলে কি প্রক্রিয়া আলোচনা হবে, কে উদ্যোগ নেবে আলোচনা করার? আপনাদের তরফ থেকে রেফারির কথা বলা হয়েছে, সরকারের তরফ থেকে যাতে কেউ থাকেন সেই দাবি করা হয়েছে। আসলে সামনে কি অপেক্ষা করছে এক সপ্তাহে? জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, আমি এই উত্তরটা দেওয়ার আগে একটু শাহেদ ভাইয়ের কথা বলতে চাই। ভাই জামাতকে 60টা আসন, 50টা আসন, এমনকি বিএনপির মহাসচিবও একসময় এরকম একটা ধূম্রজাল সৃষ্টি করতে চেয়েছিলেন। জামাত ইসলামীকে এখন এভাবে কনসিডার করার কোনো সুযোগ নেই। জামাতের নেতৃত্বে একটা জোট, অঘোষিত একটা আন্ডারস্ট্যান্ডিং 8 দলীয় মিটিং গতকাল আজকেও হয়েছে। তো সেখানে শক্তিশালীভাবেই জামাত আসতেছে এবং 5ই আগস্ট পরবর্তী যে রাজনীতি, সেই রাজনীতির আকাশটাকে কালো মেঘে আচ্ছন্ন করেছে বিএনপির কতিপয় নেতৃত্ব। আমাকে বলবেন অবশ্যই। তো দেখেন, এই জায়গা থেকে বিএনপির জনপ্রিয়তা কি হয়েছে, ক্ষুণ্ণ হয়েছে, যার কারণে এখানে বাংলাদেশের মানুষ কিন্তু একটা বিকল্প বুঝতে চায়। আমি মাঠ পর্যায়ে ডোর টু ডোর, মার্কেট টু মার্কেট, প্রতিটা জায়গায় মানুষের কাছে যাওয়ার কারণেই আমি এটা মাঠ থেকে বলছি, ব্যক্তিগত কোনো গবেষণা প্রতিষ্ঠান বা পত্রিকা বা মিডিয়ার তৈরি করা কোনো রিপোর্ট থেকে বলছি না, আমি একজন মাঠকর্মী হিসেবে বলছি। কাজেই আমি মনে করি যে এবার একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। সেই নির্বাচনে যদি আপনারা এই অবস্থা তৈরি করতে চান যে বিএনপি ক্ষমতায় নিশ্চিত আসতেছে আর বাকিদেরকে বিরোধী দল বানানোর জন্য কয়েকটা সিট দিয়ে দিচ্ছে, তো নির্বাচনের আগেই তো ডিসি, এসপি, অন্য যত
উইং আছে নির্বাচনে, তারা সবাই মিলেই তো তখন মানে তারেক রহমান খালেদা জিয়ার কাছে ফুল দিয়ে গোপনে গোপনে দেখা করে মোটামুটি অগ্রিম আশীর্বাদ নেবে। আপনাদের মিডিয়াগুলো যে আগে ভাগে সেখানে অবস্থান নেওয়ার জন্য ঠেলাঠেলি করবে কার আগে কে যেতে পারে, তাহলে নির্বাচন দেওয়ার তো কোনো প্রয়োজন আসে না দেশের টাকা পয়সা নষ্ট করে। এখানে কোনো কায়দায় যদি কাউকে ক্ষমতায় দিয়ে দেওয়া যায় সেটাই ভালো। এটা আমি মনে করি পুতুল খেলা না। বাংলাদেশে একটা সরকার পরিবর্তনের যে ধারা, দীর্ঘদিন গণতান্ত্রিক ধারা থেকে আমরা বঞ্চিত। এই জায়গায় ফাইটিংয়ে যদি জামাত একটা সিটও না পায় তো সমস্যা কোথায়? জনগণ যদি না দেয়, আবার জনগণ যদি জামাতকে মেজরিটি দিয়ে দেয়, তাহলে আপনি কেন সেটাকে বলতেছেন? এবং বাংলাদেশে অনেক জায়গায় এই কথা বলা হচ্ছে জামাতকে ঠেকাইতে হবে, জামাত আগামী দিনে তাহলে ক্ষমতায় চলে আসবে। তো প্রবলেম কি? আপনি অনেক কিছু ধোয়া তুলেছেন বিগত বছরগুলোতে, কিন্তু জনগণ তো এরপরও রিজেক্ট করে নাই জামাতকে। জামাতকে তো লাইমলাইটে রেখে দিয়েছে, জনগণ তো রিজেক্ট করে নাই। তাহলে আপনি আমি বুদ্ধিজীবী হয়ে কেন জামাতকে রিজেক্ট করার জন্য মরিয়া হয়ে যাব? এই জায়গাটা মনে হয় খুব সুন্দর দেখায় না। আর আপনি যেটা বলেছেন যে রাজনৈতিক দলগুলোতে, আজকে আসিফ নজরুল স্যার সাংবাদিক সম্মেলনে আরও কয়েকজন উপদেষ্টা তারা ছিলেন, সেখানে যে বিষয়গুলো বলেছেন রাজনৈতিক দলগুলোর কোর্টে বল ঠেলে দিয়েছেন। উনি আজকে বলার আগের দিন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই কিন্তু রাজনৈতিক দল বিশেষ করে বিএনপিকে প্রতি আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা বসি, আমরা আলাপ আলোচনার মাধ্যম দিয়ে ফ্যাসিস্ট বিরোধী যে শক্তি আমরা এখানে আছি, আমরা আলাপ আলোচনার মাধ্যমে এই অবস্থার সমাধান করি। আপনি দেখেন যে ঐকমত্য কমিশন যে আলোচনাগুলো করেছে, সেখানে যদি রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করতেও, তাহলে কি ঐকমত্য কমিশন তার নিজস্ব কোনো ক্যারিসমেটিক অবস্থা দিয়ে এই জায়গায় আনতে পারতো না। তবে হ্যাঁ, তাদের একটা বড় অ্যাচিভমেন্ট হচ্ছে তারা মানে ঘন্টার পর ঘন্টা ধৈর্য ধরে এই কাজগুলো করে গেছে। এর জন্য তারা অনেক বেশি থ্যাঙ্কস পাওয়ার উপযুক্ত। এত ধৈর্য আলী রিয়াজ স্যার সহ অন্যান্য যারা আছেন, আমি মনে করি এটা ব্যাপক ধরনের বাংলাদেশকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা পরিশ্রম করেছেন। এখানে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা অভিযোগ করেছেন যে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর একটা চেষ্টা চলছে, এবং এটা বিভিন্ন সময় আপনারাও বলেছেন। সেটার কারণটা কি? এটা আসলে দেখানোর চেষ্টা হচ্ছে না। এটা বিএনপি অলরেডি তাদের কার্যক্রম দিয়ে প্রুভ করেছে যে তারা এই মুহূর্তে সংস্কার চাচ্ছে না, তারা এই মুহূর্তে গণভোট চাচ্ছে না, তারা এই মুহূর্তে প্রেসিডেন্টকে না, জনগণের কথা বলছি, প্রেসিডেন্টের অপসারণ চাচ্ছে না, এই মুহূর্তে আমলিগের চাচ্ছে না। এই যে অনেকগুলো কার্যক্রমে এখনই না, আবার মানছেন কিন্তু প্রেসারে পড়ে জনগণের যে এই যে 10 বছর ক্ষমতার মেয়াদ, তারপরে হচ্ছে মনে করেন সরকারি দল বিরোধী মানে দলীয় প্রধান, সরকার প্রধান, এই যে তারপরে পেয়ার সিস্টেমে উচ্চকক্ষ নিম্নকক্ষটা মানেনি নাই, কিন্তু উচ্চকক্ষে মানবেন কি না মানবেন এখনও কিন্তু কনফার্মেশন দেয় নাই। তাহলে মূলত জনগণের কাছে ঐকমত্য কমিশনের লং টাইম আলাপ আলোচনার মাধ্যম দিয়ে এটা জনগণের সামনে স্পষ্ট হয়েছে যে বিএনপির কারণে সংস্কারটা লেট হচ্ছে এবং এখনও কোনো একটা মানে কনক্লুশনে আসা যাচ্ছে না। এই জায়গা জনগণের কথা, এটা কোনো দলের কথা না। জি, ধন্যবাদ। রুমিন ফারহানা, বিএনপি সংস্কার চাইছে না এবং বিএনপি নির্বাচনের জন্য যে আসলে প্রস্তুতি, সেখানে এখন পর্যন্ত যে মত পার্থক্য থেকে গেছে তার জন্য দায়ী, যেটা একটু আগে জনাব মান্নান বলছিলেন, সেটার ব্যাপারে আপনার মন্তব্য শুনতে চাই। আপনি 19 দফা বলেন, ভিশন 2030 বলেন, 31 পয়েন্টস বা 31 দফা বলেন, এই সব কিছু বিএনপি দিয়েছে। এখন নোট অফ ডিসেন্টকে যদি আপনি প্রতারণামূলকভাবে মানুষকে ভুল বোঝাতে চেয়ে আপনি যদি এটাকে বলেন যে বিএনপি সংস্কার চাইছে না, আপনি এটা বলতে পারেন, কিন্তু মানুষ কিন্তু বোঝে। 1, 2 হলো নোট অফ ডিসেন্ট কিন্তু জামাতের তরফ থেকে এসছে, সব দল থেকে এসছে, এক এক দল এক এক দিকে নোট অফ ডিসেন্ট দিচ্ছে। আমি শুধু একটা উদাহরণ দিই। আমাদের দ্বিতীয় যেই ধারাটি পরিবর্তনের কথা বলা হয়েছে, বাংলাদেশি জাতীয়তাবাদ সংক্রান্ত, সেখানে 3টা দল নোট অফ ডিসেন্ট এসছে 3 রকম ভাবে। এনসিপি দিয়েছে, জামাত দিয়েছে, বিএনপি দিয়েছে। সো নোট অফ ডিসেন্ট মানে সংস্কার না চাওয়া বিষয়টি তেমন নয়, অথবা গণভোট এবং নির্বাচন একসাথে হোক সেটা চাওয়া মানে সংস্কার না চাওয়া তাও কিন্তু নয়। কিংবা 270 দিনের মধ্যে, কার্যদিবসের মধ্যে সংস্কার বাস্তবায়ন না হলে অটো বাস্তবায়িত হয়ে গেছে বলে ধরে নেয়া, এটাও সংস্কারকে না বলা নয়। আমি বরং আপনাকে একটা ছোট খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করি। ধরুন এই যে 84টা দফা নিয়ে মাথা ঘামাতে ঘামাতে আমরা ভুলেই যাচ্ছি
যে বাংলাদেশে বিনিয়োগ এখন কোভিডকালীন সময়ের চেয়েও নিচে নেমে গেছে। আমরা ভুলেই গেছি যে 300-র উপরে গণপিটুনিতে মানুষ হত্যা করা হয়েছে গত 1 বছরে। আমরা ভুলেই গেছি যে 360টার উপরে মব হয়েছে 365 দিনের মধ্যে। আমরা এগুলো নিয়ে আর আলোচনা করছি না। আমরা এখন মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ, প্রধানমন্ত্রী মেয়াদ, তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এগুলো নিয়ে খুব ব্যস্ত। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। জনপ্রশাসন সংস্কার কমিশনের 208টা সুপারিশের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল 18টিকে। এটা দৈনিক সমকালের একটা রিপোর্ট। তার মধ্যে থেকে অপেক্ষাকৃত সহজে বাস্তবায়নযোগ্য মাত্র 8টা প্রস্তাব চিহ্নিত করা হয়েছে। তার একটাও বাস্তবায়ন হয়নি, 3টা আংশিকভাবে হয়েছে। সেই 3টা কি কি? মহাসড়কে ফিলিং স্টেশনে স্বাস্থ্যসম্মত শৌচাগার, নাগরিকের পাসপোর্ট পাওয়ার মৌলিক অধিকার এবং সরকারি দপ্তরে নির্দিষ্ট বিরতিতে গণশুনানি নিশ্চিত করা। এই 3টা আংশিকভাবে হয়েছে। কোথায় 208 আর কোথায় আশু বাস্তবায়নযোগ্য 18? তার মধ্যে মাত্র 3টা। সো আপনি আসলে সংস্কার বলতে কি বোঝেন? পণ্ডিতরা একরকম বোঝে সংস্কার, যারা দলের স্বার্থে সংস্কারকে ব্যবহার করতে চায়, যে যত দেরিতে হয় সংস্কার বা বিচারের জজবা তুলে নির্বাচনটাকে যত পিছানো যায় তাতে আমার হয়তো 2টা সিট বেশি হইলো বা কম হইলো, দলীয় স্বার্থে যারা এটাকে দেখে তারা সংস্কার একভাবে বুঝে। আমি তো গ্রামের একেবারে কৃষক, খেটে খাওয়া মানুষ, ছোট দোকানদার, টেম্পু চালক বা আপনার অটোরিকশা চালক, তাদের সঙ্গে যখন কথা বলি, আমি বলি আপনারা পরের সরকারের কাছে কি চান? তারা বলে আমরা সস্তায় চাল চাই, আমরা প্রতিটা জিনিস যেগুলো এখন এত দাম দিয়ে কিনতে হয় আমরা কিনতে পারি না, নিত্য পণ্য, সেটা আমরা কম দামে পেতে চাই। আমরা চাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ডাক্তার সব সময় থাকবেন, আমরা চাই ওষুধগুলা যাতে পাওয়া যায়, আমরা চাই আমার বাচ্চাটার পড়াশোনার খরচটা যেন কম হয়, উল্টো যেন আমি মানে যদি মানে কিছু ভর্তুকি বা যেটাকে বিএনপি যেটা শুরু করেছিল, আইনের শাসনের মূল কথা যেখানে আসলে ক্ষমতার ভারসাম্য থাকার কথা, প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতার কেন্দ্রীয় ভবন থেকে বেরিয়ে আসার কথা, সেগুলোর ক্ষেত্রে কি আসলে বাধা থেকে যাচ্ছে না অনেক ক্ষেত্রেই? একদম না মঞ্জুর। আপনি বলেন তো, এই যে মূল কি পয়েন্টগুলো আপনি বললেন, ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য, মন্ত্রী পরিষদের ক্ষমতার ভারসাম্য, বিএনপি কি সবগুলো জায়গায় সংস্কারের কথা বলে নাই? তার 31 দফাতেই তো সে বলেছে। আমি একটা উদাহরণ দিই, পৃথিবীর কোথাও আছে যে এক ব্যক্তি 10 বছরের বেশি কোনো গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রী হতে পারবে না? এটা বাংলাদেশে করা হচ্ছে এবং বিএনপি এটা মেনে নিয়েছে। বিএনপির এত বড় একটা কম্প্রোমাইজ বলেন, সমঝোতা বলেন, মিউচুয়ালে আসা বলেন, এটাকে আপনি ছোট করে দেখবেন কেন? এটা তো বিএনপির ভীষণ ইতিবাচক একটা দিক। আবার আপনি চিন্তা করেন, আমরা যখন বলছি আমরা ডেপুটি স্পিকার করব বিরোধী দল থেকে, আমরা যখন বলছি সংসদীয় 5টা ইম্পর্টেন্ট কমিটির প্রধান আমরা বিরোধী দল থেকে করব, আপনি কি এগুলোকে বিএনপি ক্রেডিট দেবেন না? 70 অনুচ্ছেদ সংস্কারের ব্যাপারে জামাত নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, এনসিপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, বাট বিএনপি তো বলেছে যে তারা 70 অনুচ্ছেদ উঠিয়ে দেবে 4টা জায়গা ছাড়া। তো এগুলোকে আপনি সমঝোতার মনোভাব বলবেন না? এগুলোকে আপনি সংস্কারের প্রতি হ্যাঁ বলবেন না? এখন যে ক্যাম্পেইনটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা দল চাইছে তার ভোটটা কতটা বাড়িয়ে অন্যের ভোট কতটা কমানো যায়। এই কারণে প্রতারণার আশ্রয় নেওয়া বলেন, মিথ্যার আশ্রয় নেওয়া বলেন, সেটা নেওয়া হচ্ছে। এটা দুঃখজনক। জি, আমি কি যোগ করব একটু, মানে উনি কথা বললে এত মধুর করে কথা বলেন, আমি শুনতেই থাকি। আমি একটু যোগ করি নিশ্চয়ই। সেটা হলো এই যে বিএনপি সংস্কার বিরোধী দল, এই যে প্রচারণা, সেটা খুব সংঘবদ্ধভাবেই করা হয়েছে। এই কারণে করা হয়েছে, ধরুন মান্নান ভাইদের তো রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, যতটুকু হয়েছে বিএনপির সাথে থেকেই হয়েছে। আমি অনেক কথা বলতে পারি বাইরে থেকে, যদি আমি যতক্ষণ না পর্যন্ত আমি সেই সংসারটা চালাই, আমার পিতার প্রতি আমার অনেক আক্ষেপ ছিল যে উনি সবকিছু ঠিক মতো মানে করছেন না, উনি কেন আমাকে ঈদের দিনে নতুন জামা দিচ্ছেন না, এটা। কিন্তু যিনি পিতা, আমি তো এখন পিতা হওয়ার পরে বুঝি যে ঈদের দিনে আমারও নতুন জামা, কিন্তু আমারটা আমি কিনি না, আমার সবসময় যে দিতে পারি এমন না। আমি বলছি, আমাকে রিপ্রেজেন্ট করে বলছি, বাংলাদেশের যে 18 কোটি জনগোষ্ঠী, তাদের যারা সংসারটা চালায় তারা জানে এটার ঝুঁকি কোথায়, এটা ঝামেলা কোথায়। এখন একটা উদাহরণ দেই, সংস্কার না, কারণ হলো যে ধরেন পিএসসি কিংবা ওই ডেপুটি স্পিকার পদ বিরোধী দল থেকে কেন দেয়া হচ্ছে না, এইসব জায়গায় ছোটখাটো জায়গাগুলোতে সামনে এনে ওনারা বলছেন যে বিএনপি সংস্কার চায় না।
এখন বাংলাদেশের মতো একটা জায়গায় আমি যে কথাটা বারবার বলছি, 18 কোটি মানুষের দেশে মানুষ যখন কাউকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করে, মনে হয় একটা সুপারম্যান নির্বাচিত করছে যে আমার সব সমস্যা সমাধান করে দিবে। তার হাত পা বেঁধে আপনি রাষ্ট্র পরিচালনার জন্য, মানে আমি রাস্তার মানুষ হিসেবে চাইতেই পারি, ছোট বালক হিসেবে আমি চাইতেই পারি যে ঈদের দিন আমার বাবা আমার জন্য ল্যাম্বরগিনি গাড়ি কিনবেন, কিন্তু যিনি বাবা উনি তো বুঝবেন যে তার ক্যাপাসিটি কতটুকু। ইসলামী ব্যাংক ছোট্ট একটা প্রতিষ্ঠান, ওনারা ওয়েলফেয়ার রাজনীতি করেন, সেইখানে নন জামাতি 450 জনকে চাকরিচ্যুত করা হয়েছে, আরো 550 জনকে বাইরে রাখা হয়েছে। এখন আমরা যদি বলি যে ইসলামী ব্যাংকে নন জামাতি প্রশাসক নিয়োগ করতে হবে, এটা একটা সংস্কারের বিষয়, ওনারা মানবেন কিনা? সেইখানে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে, সেইখানে আমি হাত পা বেঁধে দিয়ে বলবো যে আমার সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানে বিরোধী দল থেকে, জামাত থেকে, ওখান থেকে লোকজন বসাইতে হবে, তারপর আমি রাষ্ট্র পরিচালনা করব। এটা চাওয়া যেতে পারে। একজন ক্ষুদ্র বাচ্চা, নাবালক বাচ্চা হিসেবে আমি আমার সংসারে বলতে পারি যে আমার এখানে এই থাকবে। কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দলীয়করণকে একটা অন্যতম বড় সমস্যা হিসেবে ছিল না গত 15 বছরে? 15 বছরের সমস্যা, জি, সুযোগ 15 বছরের সমস্যা ছিল, এটা ছিল, কিন্তু আপনাকে এর সাথে তো অনেকগুলো বিষয় ছিল। আপনাকে 15 বছরের সমস্যা ছিল, এই কারণে শেখ হাসিনা মাফিয়া হয়েছে, মানুষ চাকরি বাকরি পায় নাই, এখন কি পাচ্ছে কিনা? ডক্টর ইউনূসের গত 1 বছরের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় যেই স্বচ্ছতা মেনটেন করে নিয়োগ দেওয়ার কথা আপনারা বলছেন, যেটা মানুষ নির্বাচিত করবে একটা সরকারকে, সেটা যেই সরকার হোক, জামাত ইসলামের ক্ষমতায় যেতে পারে, এনসিপিও যেতে পারে, বিএনপিও যেতে পারে, মানুষ নির্বাচিত করে যাদেরকে এইসব রাষ্ট্র পরিচালনার প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য দায়িত্ব দিচ্ছে, তাদের হাত পা বেঁধে দেওয়ার যে বিষয়, আপনি চাচ্ছেন এমন একটা সরকারের থেকে, যেই সরকার নির্দলীয় সরকার, কিন্তু গত 14 মাসে তারা এই এক্সাম্পলগুলো ক্রিয়েট করতে পারেনি, সেইটা আপনি চাচ্ছেন একজন নির্বাচিত সরকারের কাছ থেকে। এটা কি স্ববিরোধিতা নয়? নির্বাচিত প্রতিনিধির কাছ থেকে কি বেশি প্রত্যাশা করাও স্বাভাবিক নয়? অবশ্যই, আমি সেই জন্য বলছি, আপনার যখন প্রত্যাশাটা বেশি, তখন যিনি কিংবা যাহারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদেরকে হাত পায়ে দড়ি বেঁধে আপনি বলবেন সাঁতার কাটো, এবং সাঁতার কাটতে কাটতে যদি তিনি হোঁচট খান, বলবেন যে উনি ব্যর্থ গভর্নমেন্ট, ওনার পদত্যাগ। যেটা আমি জানি জামাত ইসলামের একটা পরিকল্পনা আছে, যদি কোনোভাবে বিএনপি ক্ষমতায় আসে 3 বছর পর, ব্যর্থ গভর্নমেন্টের তকমা দিয়ে এবং সংস্কার বিরোধী তকমা দিয়ে জুলাই সনদ মানছে না, এটা আরেকটা অলরেডি জামাত ইসলাম বলছে যে এগুলো হচ্ছে যে ভয়, শঙ্কা। আব্দুল্লাহ তাহের বললেন না যে বিএনপির একটা খায়েশ আছে নতুন ফ্যাসিস্ট হওয়ার জন্য। সো এইসব ইস্যুগুলাকে যেন জিয়ে রাখা যায়, নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকারকে চাপতে ধরা যায়, সেজন্য গ্রাউন্ড রেডি করার একটা প্রস্তুতি হচ্ছে বলে আমি মনে করি। ডক্টর মান্নান, আমি মাননীয় একটা ভাই, লাইন একটু যুক্ত করি। একটু পরে আসি আপনার কাছে, ডক্টর মান্নানের কাছে। আচ্ছা, না আপা বলো, এক লাইন বলো। আমি গতকালকেই দেখছিলাম যে জামাতের থেকে দাবি করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাতে বিরোধী দল থেকে দেয়া হয়। আমি জানি না আপনারা কি নিউজটা দেখেছেন? হ্যাঁ, এরকম কিছু, ওনাদের তো দাবি দেওয়ার শেষ নাই। যদি এরকম হয়, শেষমেশ দাবি যেতে যেতে হয় যে প্রধানমন্ত্রীও বিরোধী দল থেকে হবেন, এটা কি আসলে মানবার মতো? এবং এটা না মানলে আপনি সংস্কারের বিপক্ষে, তাই কি বলা যায়?